কতটা কষ্ট কেন করছো রিও? তোমাকে খাওয়ার জন্য। ব্যাস, সন্ধ্যার আবেগে জল ঢেলে দিতে এরিও 1 সেকেন্ডও সময় ব্যয় করলো না। সন্ধ্যার ভ্রুযুগল কুঁচকে যায়, পরক্ষণে কথাটা মস্তিষ্কে ঢুকতেই চক্ষুদ্বয় বড় বড় আকার ধারণ করে। চোখ রাঙিয়ে বলে ওঠে, তুমি কি ভালো হবে না? অবশ্যই হব। আগে যদি একটা হট করে একটা চুমু খাও। কথার প্রেক্ষিতে সন্ধ্যা চোখ ছোট ছোট করে চাইল। কিছু বলতে যাবে এর পূর্বে কোমর আঁকড়ে নিজের সাথে মিশিয়ে নিল রিও। আকস্মিকতায় ঘাবড়ে গেল সন্ধ্যা। রিও এগিয়ে এসে সন্ধ্যার গালে গাল ঘষে দিল। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে শিউরে উঠল মুহূর্তে। সাথে সাথে রিওর ওষ্ঠযুগল ছুঁয়ে যায় সন্ধ্যার কোমল ওষ্ঠে। কেঁপে ওঠে সন্ধ্যা, রন্ধ্রে রন্ধ্রে জেগে ওঠে শিহরণ। রিওর স্পর্শ তীব্র থেকে তীব্র হয়। রিও কোমরে চাপ প্রয়োগ করতে সন্ধ্যা ওর গলা জড়িয়ে ধরল। কেটে যায় বেশ খানিকটা সময়। রিও ছেড়ে দিতে সন্ধ্যা বুক ভরে নিঃশ্বাস নেয়। সন্ধ্যার রক্তিম মুখশ্রীতে অনিমেষ দৃষ্টি নিক্ষেপ করল রিও। মুহূর্তে প্রশান্তিতে বলে উঠল মন মস্তিষ্ক। হুট করে নজর গিয়ে ঠেকে সন্ধ্যার ঝলসে যাওয়া অংশে। কিছুক্ষণ স্থির দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকে সেথায়। পরক্ষণে অত্যন্ত আদর মাখা স্বরে বলে ওঠে, সান্ডা। এক হাতে সন্ধ্যার চুলগুলো গুছিয়ে দিল রিও। পরক্ষণে শান্ত স্বরে বলে উঠল, তুমি কি তোমার এই পোড়া দাগের সার্জারি করাতে চাও? রিওর কথা শুনে সন্ধ্যার মুখটা নিমিষেই পানসে হয়ে যায়। হুট করে রিও এটা কেন বলছে? তাকে কি আর এভাবে ভালো লাগছে না রিওর? প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রিও। সন্ধ্যা কিছুটা ভঙ্গ মনেই বলে উঠল, তুমি কি চাও? আমি ভ্রু উঁচিয়ে চাইল রিও, তারপরেই ঠোঁট টিপে হাসলো। বুঝতে বাকি নেই সন্ধ্যার মনের ভাবনাগুলো। সন্ধ্যাকে কাছে টেনে আগলে নিল, গভীর স্বরে আওড়ালো, আমি তোমার মাঝে কোনো পরিবর্তন চাই না শান্তা। তুমি যেমন, আমি তোমাকে সেভাবেই ভালোবাসি। আমার চোখে তুমি সবসময় সুন্দর, আর এই দাগ তোমাকে আরো বিশেষ বানিয়েছে। থেমে যায় রিও, পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, ফিচেল কণ্ঠে বলে উঠল, তবে আমার জানা মতে মেয়েরা নিজেদের সৌন্দর্য নিয়ে খুব সেন্সিটিভ হয়। তাই তোমার মনে যদি এই দাগ নিয়ে কোনো খোঁতখোঁতে ভাব থাকে, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। নাহলে আমার তো আর কোনো কাজ নেই, বিনা কারণে অর্থ শেষ করব। মনে মনে হেসে ফেলল সন্ধ্যা। তার জন্যই এত কিছু করে, আবার এখন কি সুন্দর অভিনয় করছে। হুট করে ছলছল করে ওঠে নেত্রপল্লব। রিওর বুকে মুখ গুজে নিজেকে আড়াল করার প্রচেষ্টা চালায়। মনে মনে বলে উঠল, আমার এই সুখ চিরস্থায়ী হোক, কারো নজর না পড়ুক সুন্দরী জীবনে। রিও দুহাতে সন্ধ্যাকে জড়িয়ে নেয়। বাইরে তীব্র বর্ষণ বয়ে চলেছে। জানালার ফাঁক গলিয়ে আসা শীতল বাতাস ছুঁয়ে যায় দুজনের সর্বাঙ্গে। রাত প্রায় পৌনে দুটো। ঘরের অন্ধকারে সবে নিস্তব্ধ। বৃষ্টি এখনো থামেনি। জানালার কাচের উপরে ছিটকে পড়ে বাতাসে উঠতে থাকা ফোঁটার শব্দ যেন গভীর নিস্তব্ধতাকে আরো ভারী করে দিচ্ছে। হুট করে ঘুম ছুটে যায় সন্ধ্যার। কেমন অদ্ভুত অস্বস্তি অনুভব হয় নিজের মাঝে। হাঁসফাঁস করে এদিক ওদিক ফিরে শোয়, তবুও শান্তি মিলে না। শেষমেশ টিকতে না পেরে উঠে বসে। অন্ধকারে রিওর দিকে দৃষ্টি ফেলতেই দেখতে পায় গভীর ঘুমে মগ্ন রিও। জাগাতে ইচ্ছে হয় না। উদ্ভ্রান্তের ন্যায় বসে থাকে আধা ঘন্টা। পরক্ষণে উঠে দাঁড়ায়। মুহূর্তে মাথাটা ঝিমঝিম করে উঠল। বেড সাইড টেবিল আঁকড়ে কোনো মতে নিজের ব্যালেন্স সামলায়। তারপর ধীরে সুস্থে এগিয়ে যায় জানালার পাশে। জানালার কপাট খুলে দিতেই দমকা হাওয়া এসে শীতল করে দেয় সমস্ত দেহকে। বড় একটা শ্বাস টেনে নেয় সন্ধ্যা। এতক্ষণে কিছুটা শান্তি অনুভব হয়। মন প্রাণ জড়িয়ে আসে প্রশান্তিতে। হুট করে বিড়বিড় করে বলে উঠল, এমন অদ্ভুত লাগার কারণ কি? যদি এটা কোনো রোগের ইঙ্গিত হয় তখন? চমকে উঠল সন্ধ্যা। বুকের ভেতরে কেমন ধক করে উঠল। পরক্ষণে নিজেকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, না না, এটা কেন হবে? কিছু হয়নি আমার, হয়তো ক্লান্তি থেকে এমন হচ্ছে। নিকৃষ্ণ আধারে ছেয়ে আছে পুরো কক্ষ। ঘুমের মাঝে পাশ ফিরে হাতড়ায় রিও। তবে সন্ধ্যার জায়গাটা খালি দেখে ঘুমের ঘোরে ভ্রুযুগল কুঁচকে যায়। চক্ষুদ্বয় পিটপিট করে নেত্রপল্লব মেলে যায়। পুরো রুমে চোখ বুলাতে উইন্ডোর পাশে সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয় রিও। অকস্মাৎ পেছন থেকে জড়িয়ে ধরতে কিছুটা চমকায় সন্ধ্যা। সহসা পেছনে ঘুরে চাইতেই নজরে আসে রিওকে। সন্ধ্যার কোমর আঁকড়ে নিজের সাথে মিশিয়ে নিল রিও। কিছুটা ঘুম চড়ানো কণ্ঠে বলে উঠল, এত রাতে এখানে দাঁড়িয়েছো কেন? ঘুম আসছে না তাই। সন্ধ্যা আমতা আমতা করে জবাব দিল। আবার অস্বস্তিতে কেমন গা গোলাচ্ছে। হুট করে রিওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। কপাল কুঁচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হুট করে এমনটা করায় বিস্ময় হতবাক রিও। অবাক হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? এভাবে ধাক্কা দিলে কেন?
সন্ধ্যার বুকের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে ওঠে। রিওর শরীরের গন্ধটা কিছুতেই সহ্য হচ্ছে না, অসহ্য ঠেকছে সন্ধ্যার নিকট। নিঃশ্বাস নিলে পেটের ভেতরে উল্টে আসছে সবকিছু। সন্ধ্যা বহু কষ্টে বলে উঠল, দূরে যাও রিও, তোমার শরীর স্মেলটা আমার অসহ্য লাগছে। মানে? রিও যেন আকাশ থেকে পড়ল সন্ধ্যার এহেন ব্যবহারে। সন্ধ্যা কিছু বলার আগে হাত দিয়ে মুখ চেপে ধরে। চোখ দুটো বড় বড় হয়ে যায় নিমিষেই। মুহূর্তে সবকিছু উগলে দেয় রিওর শরীরে। রিও নির্বাক। সন্ধ্যার বিষণ্ণ মুখপানে তাকাতেই বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। পুনরায় বমির বেগ উঠতে সন্ধ্যাকে শক্ত করে ধরে থাকে রিও। শেষমেশ টিকতে না পেরে ঢলে পড়ে সন্ধ্যা। রিওর বুকের ভেতরে ধক করে উঠল। সন্ধ্যাকে কোলে করে বিছানায় শুয়ে দিল সাথে সাথে। কোনো মতে নিজের টি শার্ট চেঞ্জ করে রুম পরিষ্কার করে সন্ধ্যার নিকট এগিয়ে আসে। দুশ্চিন্তায় ছেয়ে যায় রিওর মুখশ্রী। সন্ধ্যার মাথায় কাছে বসে হাত পা আলতো হাতে মালিশ করতে থাকে। মাথায় নানা চিন্তার এসে হানা দেয়। জানালার বাইরে শ্রাবণের বৃষ্টি নেমেছে আবার। ফোঁটা ফোঁটা শব্দে কেমন অজানা অস্থিরতা মিশিয়ে দিচ্ছে রিওর শরীরে। হুট করে কি হলো তার সন্ধ্যার? টরন্টো ইউনিভার্সিটির বাস্কেটবল কোর্টে উৎসব মুখর পরিবেশ। আজও সেখানে বাস্কেটবল প্রতিযোগিতা রয়েছে। টিম হিসেবে রিও টিমও রয়েছে। গ্যালারিতে বসে এদিক ওদিক চক্ষুদয় বুলিয়ে নেয় সন্ধ্যা। অপেক্ষা করছে কখন রিওরা ইনডোরে প্রবেশ করবে। আজকের খেলা দেখতে বেশ উচ্ছ্বাসিত সন্ধ্যা। যতই হোক তার বর খেলবে, আনন্দিত না হয়ে উপায় আছে? সন্ধ্যার পাশে বসে লুসিকা অনবরত চিপস চিবিয়ে চলেছে। তার খেলার থেকে খাওয়ার দিকেই মনোযোগটা বেশি। এরই মাঝে কিছুটা বিরক্ত নিয়ে এমিলি বলে উঠল, লুসি, তোমার এই শব্দ করে খাওয়াটা বন্ধ করবে? আমি বিরক্ত অনুভব করছি। আমার খাওয়া নিয়ে তোমার এত প্রবলেম কেন এমি? একটু কি শান্তি করে খেতেও পারবো না? অবশ্যই পারবে, তবে তোমার খেয়াল করা উচিত অন্যরা এতে ডিস্টার্ব ফিল করছে কিনা। তুমি তা না করে নিজের মতো শব্দ করে খেয়ে চলেছ। এবার সন্ধ্যা নিজেই বিরক্ত অনুভব করে। এমনিতে শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, তার উপরে এদের বকবক। কিছুটা কপাল কুঁচকে তাকায় দুজনের পানে। কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল, তোমরা দুজনে ঝগড়া থামাবে? আমার শরীরটা ভালো লাগছে না, তোমাদের ঝগড়ায় আমি নিজেই বিরক্ত অনুভব করছি। মুহূর্তে দুজনেই ভালো বাচ্চার মতো চুপ মেরে যায়। তাদের ঝগড়া যদিও শেষ হয় না, চোখের ইশারায় একে অপরকে শাসাতে থাকে। এর মাঝেই লুসিকা পুনরায় মিনমিন করে বলে উঠল, এবার তো ড্যান আর ফ্রেডিও খেলছে, কিন্তু তাদের এখনো দেখা নেই কেন? ওই তো তারা আসছে। এমিলির কথায় মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকায় সন্ধ্যা। রিওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সন্ধ্যা মনে মনে আওড়ালো, মাশাআল্লাহ, এই মানুষটার উপর কারো নজর না পড়ুক। কালো জার্সি পরিণীত রিও হাসি মুখে কোর্ট প্রবেশ করে। হুট করে চক্ষুদয় ঘুরিয়ে তাকায় নিজের স্ত্রীর পানে। চারিদিকে একবার নেত্রপল্লব বুলিয়ে হুট করে চোখ টিপ দেয় রিও। পরক্ষণে ঠোঁট পাউট করে চুমুর ইশারা করে। মুহূর্তে সন্ধ্যার চক্ষুদয় বৃহৎ আকৃতি ধারণ করে। এমিলি আর লুসিকা মুখ টিপে হেসে ওঠে। গ্যালারিতে থাকা অনেক মেয়েরাই ঘাড় ঘুরিয়ে তাকিয়ে খোঁজায় চেষ্টা করে কাকে রিও চুমু দিল। সন্ধ্যা সূক্ষ্ম ঢোক গিলে বসে পড়ে। রিও নিজেও চলে যায় খেলার প্রস্তুতি নিতে। খেলা শুরু হয়। খেলা শুরু হতেই পুরো কোর্ট জুড়ে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। শেষের শব্দে প্রথম বলটা ছোড়া হয়। রিওর টিম শুরু থেকেই আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে। এর মাঝে ড্যান দ্রুত বল পাস করে ফ্রেডির হাতে। ফ্রেডি আবার নিখুঁত টাইমিংয়ে রিওর দিকে ঠেলে দেয়। রিও লাফিয়ে উঠে শট দেয়। সাথে সাথে বল সরাসরি হুপে। মুহূর্তে গ্যালারি ফেটে পড়ে হই হুল্লোড়ে। সন্ধ্যা নিজেও লাফিয়ে ওঠে। আকস্মিক সন্ধ্যার মাথাটা ঝিমঝিম করতে শুরু করে। অদ্ভুত এক অস্বস্তি ঘেরে ধরে। সেদিকে পাত্তা দেয় না, পুনরায় মনোযোগী হয় খেলা দেখতে। এর মাঝে কর্ণে এসে প্রবেশ করে লুসিকার আনন্দিত কণ্ঠস্বর, কি জমি খেলছে এরা! এমন হলে আমাদের জিত কেউ আটকাতে পারবে না। মৃদুভাবে হেসে উঠল সন্ধ্যা। মুগ্ধ হয়ে তাকালো রিওর দিকে। দুর্দান্ত ভাবে খেলে চলেছে রিও। এরই মাঝে হুট করে সন্ধ্যার পেট মোচড় দিয়ে উঠল। চোখের পাতাও কেমন ভারী হয়ে আসছে। পুরো শরীর ঘামতে শুরু করে ধীরে ধীরে, যা এমিলি স্পষ্ট খেয়াল করে। কিছুটা চিন্তিত স্বরে বলে উঠল, ইনা, তোমাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? না, ঠিক আছে আমি। কথাটুকু বলে ওড়নার সাহায্যে কপালের ঘামটুকু মুছে নেয় সন্ধ্যা। অস্বস্তিতে গা গুলিয়ে উঠছে। পানির বোতল থেকে এক চুমুক পানি পান করে পুনরায় ফিরে যায় রিওর পানে। স্কোর বোর্ডে দুই দলের ব্যবধান কম। রিও একের পর এক দৌড়াচ্ছে। সমান তালে এগিয়ে চলেছে সকল প্লেয়ার।
হঠাৎই সন্ধ্যার চারিপাশ অন্ধকার হয়ে আসে। এক মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে সিট থেকে নিচে ঢলে পড়ে সন্ধ্যা। লুসিকা তড়িঘড়ি করে ধরে ফেলে। আঁতকে উঠে এমিরি আর লুসিকা। এমিরি সন্ধ্যার মুখের পানি ছিটিয়ে হালকা চাপড় ডেকে উঠল। এই না ইনা। আশেপাশে হইচই পড়ে যায়। খেলায় ব্যস্ত রিওর হুট করে নজর আটকায় দৃশ্যটা। মুহূর্তে বুকে ধাক্কা লাগে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বিদ্যুৎ গতিতে গ্যালারির দিকে ছুটে যায়। সকলেই নির্বাক অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে রিওকে। রিও কারোর তোয়াক্কা করলো না। লুসিকার কাছ থেকে সন্ধ্যাকে আগলে নিল নিজের বুকের মাঝে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সন্ধ্যার ফ্যাকাশে চেহারা দেখে রিওর বুকটা কেঁপে ওঠে। দুশ্চিন্তা নিয়ে ডেকে উঠল। সন্ধ্যা, এই জান, কি হলো তোমার? চোখ খোলো। সন্ধ্যা। রিওর ডাকেও কোনো সাড়া নেই। এক সেকেন্ডও দেরি না করে কোলে তুলে নেয় সন্ধ্যাকে। রিও সন্ধ্যাকে নিয়ে ইউনিভার্সিটির মেডিকেলে ছুটে যায়। পেছন পেছন ছুটে এমিরি আর লুসিকাও। অস্থির হয়ে পায়চারি করে চলেছে রিও। এমিরি লুসিকাও চিন্তিত হয়ে বসে আছে সাইডে রাখা চেয়ারগুলোতে। এর মাঝে ফেরি এগিয়ে সে রিওর কাঁধে হাত রাখে। আশ্বাস দিয়ে বলে উঠল, এত চিন্তা করো না রিও, আই হোপ ইনার কিছু হবে না। এর মাঝে ভেতর থেকে ডাক্তার চেক আপ করে বেরিয়ে আসে। রিওর তড়িৎ গতিতে ছুটে যায়। কিছুটা উত্তেজিত স্বরে বলে উঠল, কি হয়েছে আমার ওয়াইফের? হালকা দমকা বাতাসে কেঁপে উঠল সন্ধ্যার সর্বাঙ্গ। প্রচন্ড ব্যথায় মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। বহু কষ্টে পিটপিট করে আঁখি পল্লব মেলে তাকায়। নিজেকে বেডরুমে আবিষ্কার করে চমকে ওঠে সন্ধ্যা। সে এখানে কি করে? মাথায় কিছুটা চাপ দিতেই সবকিছু মুহূর্তে চোখের পাতায় ভেসে ওঠে। সে তো বাস্কেটবল কোর্টে ছিল, কিন্তু এখানে এলো কি করে? রিও নিয়ে এসেছে নাকি? হয়তো। তবে রিও কোথায়? কিছুটা ভ্রু কুঁচকে সন্ধ্যা বিছানা থেকে নেমে দাঁড়ায়। ড্রয়িং রুমে আসতেই নজর আটকা পড়ে রিওর উপর। একদম চুপচাপ হয়ে বসে আছে ছেলেটা। সন্ধ্যার কপাল খানিকটা কুঁচকে যায়। সামনে টিভি চললেও সেদিকে মন নেই রিওর। এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। সন্ধ্যা এগিয়ে যায় রিওর পাশে বসতে। উদাস দৃষ্টিতে তাকায় রিও। এমন দৃষ্টিতে সন্ধ্যার অভ্যন্তরে কেমন ধক করে ওঠে। কিছুটা উত্তেজিত স্বরে প্রশ্ন করলো, কি হয়েছে রিও? তোমায় এমন কেন দেখাচ্ছে? রিও ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। কিছুটা অন্যমনস্ক হয়ে বলে উঠল, তোমার কি হয়েছে জানো? কি হয়েছে? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যা। তার এমন কি হয়েছে যার জন্য রিও এভাবে থম মেরে বসে আছে? এবার সরাসরি সন্ধ্যার চোখের পানি চাইলো রিও। নিষ্পলক ভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণে গাঢ় স্বরে বলে উঠল, উই আর গোয়িং টু বি প্যারেন্টস সন্ধ্যা। বিস্ময় হতবাক সন্ধ্যা। প্রচন্ড ভাবে কাঁপছে বুকটা। বক্ষস্থলে চলছে তীব্র তোলপাড়। হতবম্বের ন্যায় বসে থাকলো কিছুক্ষণ। মুহূর্তে নেত্রপল্লব ভিজে উঠলো অশ্রুতে। রিওর দিকে ছলছল দৃষ্টিতে তাকালো। ভয়রা এসে হানা দেয় নিমিষে। রিও কি খুশি না? না হলে এভাবে কেন রয়েছে? সূক্ষ্ম একটা ঢোকে গিলে নিজেকে শান্ত করে নেয়। কাপা কাপা কণ্ঠে আওড়ায়, রিও, এমনটা হবে আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো। তুমি প্লিজ এইভাবে থেকো না। তুমি খুশি না হলে চলো অ্যাবর্শন। সন্ধ্যা কথা শেষ করতে পারে না। এর পূর্বেই নিজের ওষ্ঠ যুগল মিশিয়ে দেয় সন্ধ্যার ওষ্ঠ যুগলে। প্রচন্ড রুড ভাবে আঁকড়ে ধরে মুহূর্তে। ব্যথায় কুঁকড়ে যায় সন্ধ্যা। রিও থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে নিজের সাথে মিশিয়ে নেয় তাকে। এবার রিও কিছুটা নরম হয়। ঠোঁটের স্পর্শ খানিকটা গভীর হয়। আকস্মিক গালে ভেজা অনুভব হতেই সন্ধ্যা চকিতে চাইল রিওর দিকে। রিও কি কাঁদছে? হ্যাঁ, কাঁদছে রিও। তবে কেন কান্না করছে? অস্থির হয়ে সরে আসার চেষ্টা চালায় সন্ধ্যা। তবে রিওর শক্তির সাথে পেরে ওঠে না। নিমেষে সন্ধ্যাকে ছেড়ে দেয় রিও। কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে রাখে বেশ খানিকটা সময়। পরক্ষণেই গাঢ় মৃদুস্বরে বলে উঠল, তোমার সাহস কি করে হয় শান্তা আমার সন্তানকে নিয়ে এমন চিন্তা ভাবনা করার? ড্রয়িং রুমে জুড়ে নিস্তব্ধতা। বাইরে শ্রাবণের বৃষ্টি টুপটাপ শব্দে জানালায় আছড়ে পড়ছে। ঘরের ভেতরে শুধু দুটো শ্বাসের ওঠানামা। রিও তখনও শক্ত করে সন্ধ্যাকে জড়িয়ে ধরে বসে আছে। ওই কথাটা বলার পর আর কোনো বাক্য ব্যয় করেনি। এবার সন্ধ্যা চিন্তা হয়। সে নিজেও কেঁদে কুটে একাকার। সে জানে রিওর কান্না করছে। কিছুটা নরম স্বরে বলে, রিও, মুখ উঠাও না প্লিজ। আমি আর অমন কথা বলবো না। রিও আরো কিছুক্ষণ সেভাবেই বসে। হুট করে সন্ধ্যার ঘাড়ের দিকের জামায় চক্ষুদয় ঘেঁষে মুখ মুছে নেয়। কিছুটা আর চোখে চায় সন্ধ্যা। এর মাঝে রিও সন্ধ্যার ঘাড়ে ছোট একটা কামড় দিয়ে সরে আসে। রিওর এহেন কাণ্ডে বিস্ময়ে হতবাক সন্ধ্যা। রিও সরাসরি তাকায় সন্ধ্যার চোখের দিকে। কিছুটা বাঁকা হাসি ফুটিয়ে ফিচল স্বরে বলে উঠল, কি ব্যাপার শান্তা, সেদিন আমার ইজ্জত লুটে তোমার শান্তি হয়নি? এখন আবার চালাকি করে মাম্মা হয়ে যাচ্ছ?
তুমি তো কিউট কেন শান্তা? বারবার তোমার প্রেমে পড়ে যাই। আমাদের বেবিও যেন তোমার মতোই, একদম কিউট পিউট। নিজের কথা শেষ করে উঠে দাঁড়ালো রিও। হাঁটু ভেঙে বসে পড়লো সন্ধ্যার সামনে। সন্ধ্যা ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি করছো? আমার প্রিন্সেসের সাথে কথা বলবো, ডিস্টার্ব করবে না শান্তা? রিওর কথা সন্ধ্যার মুখভঙ্গির পরিবর্তন হলো কিঞ্চিত। এতক্ষণ মাথায় না আসলেও এখন হুট করে মনে পড়লো সে মা হতে চলেছে। মুহূর্তে শিউরে উঠলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। রিও সন্ধ্যার পেটের কাছে মাথা নামিয়ে এনে একপাশে কান ঠেকায়। হঠাৎ এমন আচরণে সন্ধ্যা চমকে উঠল। সরে যেতে চাইলে রিও দু হাতে পেঁচিয়ে ধরে সন্ধ্যার কোমর। সন্ধ্যা খানিকটা কেঁপে উঠল। কেমন লজ্জা লজ্জা লাগছে। রিও নড়ল না, বরং পেটে কান ঠেকিয়ে ফিসফিস করে বলে উঠল, বেবি শুনতে পাচ্ছ? আমি তোমার পাপা বলছি। শোনো, মাম্মাকে কিন্তু একদম কষ্ট দেবে না। মাম্মা কিন্তু অসুস্থ। আর হ্যাঁ, পাপা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে প্রিন্সেস, তবে মাম্মাকে একটু বেশি। তাই মাম্মাকে কষ্ট দেওয়া নিষেধ। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যা। নিজের মতো কথা বলে চলেছে রিও, যে কথার কোনো মানেই নেই, তবুও নিজের মতো আনমনে বলেই চলেছে রিও। সন্ধ্যা মুগ্ধ হয় রিওর এই বাচ্চামো দেখে, নিজেও মন দিয়ে শুনতে রিওর এলোমেলো কথাগুলো। সবাই ডাইনিং টেবিলে খেতে বসেছেন ইব্রাহিম সাহেব। নিশিতা খাতুন রান্নাঘরে কাজ করতে ব্যস্ত। ইব্রাহিম সাহেব পত্রিকার পাতা এক দুইবার উল্টিয়ে বিরক্তি সহিত ঠাস করে সেটা রেখে দেয়। দেশের পরিস্থিতি যে পর্যায়ে আজ যাচ্ছে, এখন পত্রিকাটাও পড়ার সূচিতে কুলায় না। এর মাঝে ইব্রাহিম সাহেব নিশিতা খাতুনের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, বলি, আজকে কি খাবার কপালে জুটবে? কয়টা বাজে দেখেছো? আমার আবার অফিসে যেতে হবে, ভুলে গেছো? আসছি আসছি, একটু তো বসো। আসতে না আসতে শুরু হয়ে গেছে। কিচেন থেকে নিশিতা খাতুনের কথা শুনে বিরক্তিতে কপাল কুঁচকায় ইব্রাহিম সাহেব। এই মহিলার সাথে তিনি এত বছর সংসার করলো কি করে ভেবেই অবাক লাগে। তারা দুজনেই দু মরুর মানুষ, তাও কতগুলো বছর পার করে দিল একসাথে। ভাবনার মাঝে হুট করে ইব্রাহিম সাহেবের ফোনটা বেজে উঠল। রিওর নাম্বার দেখে কিছুটা অবাক হলো। এই ছেলে এই অসময়ে অডিও, এ সময় ভিডিও কল কেন দিচ্ছে? কপালে কয়েকশত ভাঁজ পড়ল ইব্রাহিম সাহেবের। কোনো বিপদ হয়নি তো? চটজলদি ফোনটা রিসিভ করতে ফোনের পর্দায় ভেসে উঠল রিওর হাসি মুখখানা। ইব্রাহিম সাহেব ভ্রু কুঁচকালেন, বলে উঠলেন, কি ব্যাপার, তুমি এত রাতে ফোন দিয়েছো যে? পাপা, আপনি ভালো আছেন? মুহূর্তে ইব্রাহিম সাহেবের কুচকানো ভ্রু শিথিল হয়ে এলো। ছেলেটা সব সময় এমন মায়া মিশিয়ে কথা বলে, আবার একদিন বাদ যায় না যে তিনি রিও কল না দেয়। ইব্রাহিম সাহেবের মন্দ লাগে না, বরং একদিন কল না দিলেই টেনশন লাগে। কিছুটা গম্ভীর দেখানোর চেষ্টা করে ইব্রাহিম সাহেব বলে উঠল, ভালো আছি, তোমার কি খবর? আর তোমাদের ওখানে রাত না, ঘুমাওনি? সন্ধ্যা কোথায়? আমিও ভালো আছি। আর সন্ধ্যা ঘুমাচ্ছে পাপা? বলো, শুনছি। আমি কিছুদিন পর গাড়া থেকে পাপা ডাক শুনবো, কিন্তু আপনার মতোই। রিওর চোখের কার্নিশে হালকা পানি জমে, তবুও ঠোঁটের কোণে মুচকি হাসি বিদ্যমান। এক মুহূর্তের জন্য ইব্রাহিম সাহেব কথা বলতে ভুলে গেলেন। রিও কি বলছে ঠাহর করতে কিছুটা সময় লাগে। গলা খাকারি দিয়ে খানিকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, পরক্ষণে বলে উঠল, যা বললে সত্যি নাকি আমার সাথে মজা করছো? এটা কি মজা করার মতো কোনো কথা পাপা? ইব্রাহিম সাহেব নির্বাক, মুহূর্তে প্রাণটা জুড়িয়ে গেল। তার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। খানিকটা সময় চুপ করে থেকে চক্ষুদ্বয় ঘুরিয়ে রইল রিওর পানে। মনে মনে খুব করে দোয়া করলো তারা দুজনেই যেন সুখে থাকে, সবসময় ভালো থাকে। আজ বাহিরের পরিবেশটা বেশ সুন্দর। বর্তমানে কানাডায় বসন্ত ঋতু চলছে। চারিদিকে চেরি ব্লসম ট্রিগুলো চেরি ফুলে পরিপূর্ণ। ইউনিভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে সেগুলোতে নজর বুলিয়ে নিচ্ছে সন্ধ্যা। পেট খানিকটা উঁচু হয়ে আছে, জামা দিয়ে যতটুকু সম্ভব ঢেকে রাখার চেষ্টা করে সন্ধ্যা। কেমন যেন লজ্জা লাগে তার নিজের কাছে, যদিও লজ্জার কোনো ব্যাপার নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে এগিয়ে যায়। রিও তাকে নামিয়ে দিয়ে গেছে, তবে ইউনিভার্সিটির ভেতরে আসেনি। ইদানিং ছেলেটা খুব পরিশ্রম করছে শুধুমাত্র তার খুশির জন্য। মাঝে মাঝে সন্ধ্যার খুব কান্না পায়। রিও কেন তাকে এত ভালোবাসে? সে কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? মানুষের কাছে কত কটূক্তি শুনেছে তার ইয়াত্তা নেই, তবে বর্তমানে এমন কিছুই হয় না। আর এই সবটাই হয়েছে রিওর জন্য। কিছুটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে যায়। হুট করে কোথা থেকে ছুটে আসে ন্যান্সি, যে কিনা ক্লাসের টপ গার্লদের একজন। এভাবে নিজের দিকে ছুটে আসতে দেখে খানিকটা অবাক হয় সন্ধ্যা। ন্যান্সি এসে কিছুক্ষণ হাঁপাতে থাকে, পরক্ষণেই বলে ওঠে, হিনা, একটা প্রশ্ন করে কিছু মনে করো না। সন্ধ্যা মনে মনে ভ্রু কুচকায়। এই মেয়ে আবার কি প্রশ্ন করবে? ওর সাথে তো তেমন কোনো ভাবও নেই। তবু কিছুটা হেসে সন্ধ্যা বলে উঠল, বলো ন্যান্সি, কিছু মনে করবো না।
তুমি কি প্রেগনেন্ট? মুহূর্তে নিশ্চুপ হয়ে গেল সন্ধ্যা। জিভ দ্বারা ওষ্ঠ খানিকটা ভেজে মিহিস্বরে বলে উঠল, হুম? কানাডায় পড়াশোনা করতে এসেও এত কিছু করে ফেলেছো, মানতে হবে তোমরা ফরেনাররা পারোও বটে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ন্যান্সি। আর আমি বিবাহিত, আমার পার্সোনাল লাইফে কি করব না করব অন্তত তোমায় বলে করব না, তাই না? নিজের কাজে মন দাও, তাতে তোমারই ভালো হবে। নিজের কথা শেষ করে গটগট পায়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যায় সন্ধ্যা। এমনি শরীরটা ভালো যাচ্ছে না, তার উপরে এইসব কথা। লন পেরিয়ে দ্রুত গতিতে সামনের দিকে এগোতে হঠাৎ করে সন্ধ্যার পা হোঁচট খায়। ভারসাম্য হারিয়ে শরীরটা সামনের দিকে ঝুঁকে পড়ে। মুহূর্তের মধ্যে বুকের ভেতরটা কেঁপে উঠল সন্ধ্যার। চোখ খিচে পেট আঁকড়ে ধরে। মুহূর্তে একটা হাত এসে ধরে ফেলে সন্ধ্যাকে। বুক তখনও ধরফর করছে সন্ধ্যার। ঘন ঘন নিঃশ্বাস ফেলে চক্ষুদয় ধীরে ধীরে চায়। সামনে থাকা মানুষটাকে দেখে অবাকের শীর্ষ পর্যায়ে চলে যায় সন্ধ্যা। তাকে পড়া থেকে বাঁচিয়েছে এই মানুষটা। সন্ধ্যা তখনও অবাক হয়ে তাকিয়ে আছে। এবার এভা খানিকটা বিরক্ত অনুভব হলো। নিজের হাত পা এমন ভাবে ছাড়তে লাগলো যেন ময়লা লেগে আছে। পরক্ষণে কিছুটা ঢং করে বলে উঠল, কি সমস্যা? মূর্তির মতো রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? যেতে দাও। হুম? ও হ্যাঁ, যাও। পিলে চমকে উঠল সন্ধ্যার। এভাকে জায়গা করে দিতে মুখ বাঁকিয়ে হাঁটা ধরল সে। পুনরায় পেছন থেকে ডেকে উঠল সন্ধ্যা। এবার সাথে সাথে থেমে গেল। ভ্রু কুচকে চাইল সন্ধ্যার পানে। সন্ধ্যা একদম নিম্নস্বরে বলে উঠল, ধন্যবাদ এভা। এবার ভ্রু খানিকটা শিথিল হলো। একবার দৃষ্টি ফেলল সন্ধ্যার পেটের দিকে। পরক্ষণে সন্ধ্যার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলে উঠল, রিও। সন্ধ্যা বুঝলো এবার প্রশ্নটা। কোনো রূপ জবাব দিল না, শুধু মাথা নেড়ে বোঝালো হ্যাঁ। এবার রাগে কিছুটা জ্বলে উঠল এভা। চোখ দিয়ে পারলে ভস্ম করে দিত সন্ধ্যাকে। এরপর এবার এক মুহূর্ত দাঁড়ালো না। হিলের শব্দে করিডর কাঁপিয়ে সামনে এগিয়ে গেল। সন্ধ্যা ভ্রু কুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরপরই এবার বলতে ভুলে যাওয়া বাক্যটা বলে উঠল, যেটা এবার সন্ধ্যাকে দেখলেই বলে ওঠে, ডিসগাস্টিং ফরেনার। কথাটা বলে সন্ধ্যা ভেঙচি কাটলো। তারপর গটগট করে এগিয়ে গেল ক্লাসের দিকে। বন্ধুরা তার জন্য অপেক্ষা করছে হয়তো। নির্জীব স্তব্ধ প্রকৃতি। হুট করে গাঢ় ঘুম হালকা হয়ে এলো রিওর। শ্রবণ শক্তিতে ক্রমাগত ফোপানোর শব্দ কর্ণপাত হতে চক্ষুদয় মেলে খোলার চেষ্টা চালায়। ঘুমের দাপটে চক্ষু জোড়া মেলতে পারছে না। ফোপানোর শব্দটা তীক্ষ্ণ হয়। বক্ষে ভেজা ভাব অনুভব হতেই ধক করে উঠল ভেতরটা। তড়িঘড়ি করে চক্ষুদয় মেলে তাকাতেই দেখতে পেল কন্দনরত সন্ধ্যাকে। মেয়েটার কান্না রিওকে অস্থির করে তুলল মুহূর্তে। বিষাক্ত যন্ত্রণায় জর্জরিত করে ফেলল সহসা। সন্ধ্যা তখনও রিওকে আঁকড়ে ধরে কেঁদে চলেছে। কি হচ্ছে শান্তা, কাঁদছো কেন? সন্ধ্যা কোনো কথা বলে না। কান্নার ধ্বনি কিছুটা বেড়ে যায়। রিওর অস্থিরের ন্যায় ছটফট করে ওঠে। সন্ধ্যা তখনও কেঁদে চলেছে। রিও সহ্য করতে পারে না। সান্ডার দুগাল হাতের সাহায্যে আঁকড়ে ধরে বলে উঠল, কি হয়েছে জান? না বলে বুঝবে কি করে? কোথায় কষ্ট হচ্ছে? পেটে ব্যথা করছে? প্লিজ বলো, এভাবে কেঁদো না। পা পা ব্যথা করছে রিও, কষ্ট হচ্ছে। সন্ধ্যার কষ্ট হচ্ছে শুনে খানিকটা চুপসে গেল রিও। এগিয়ে গিয়ে পায়ের থেকে কাপড় সরাতে নজরে এলো সন্ধ্যার ফুলে যাওয়া পা গুলো। প্রেগনেন্সিতে এমন হয় শুনেছে রিও, কিন্তু সন্ধ্যার বেলায় সরাসরি দেখে বড্ড মায়া হয়। কি করবে ভেবে পায় না। হুট করে উঠে রুম থেকে বেরিয়ে যায়। 5 মিনিট পরেই ফিরে আসে হাতে একটা বাটি নিয়ে। বাটিতে বেডসাইড টেবিলে রাখে। সন্ধ্যাকে শুয়ে ঘুমাতে বলে। পরক্ষণে বাটি থেকে তেল নিয়ে 2 হাতে ঘষে সন্ধ্যার পায়ে আলতো করে মালিশ করতে থাকে। থমকে গেল সন্ধ্যা। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে পা সরিয়ে ফেলল। অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল, কি করছো? এইসবের দরকার নেই। কিন্তু রিও পা টেনে আটকে দিল। হালকা করে পা টিপে দিতে দিতে বলে উঠল, দরকারটা না হয় আমিই দেখে নেব, তুমি ঘুমাও। সারাদিন পরিশ্রম করে এসেছো রিও, এদিকে এসে ঘুমাও তো। ছাড়ো এইসব। শ্শ্, তুমি বেশি কথা বলছো প্রিন্সেসের মাম্মাম। সন্ধ্যা চুপ রইল। রিওর কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলতে পারল না। সে জানে এই ব্যথা থেকে বেশি ব্যথার বিস্তার হয়েছে রিওর বক্ষস্থলে। এবার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে কান্না করে দেয় সন্ধ্যা। মায়ের কথা খুব করে মনে পড়ছে। এই দেশে এসে মা বাবা কাউকে কাছে পায় না। রিও তাকে সময় দেওয়ার চেষ্টা করেও খুব একটা পারে না। একা একা সারাটা দিন কাটাতে হয়। মা হওয়া ঠিক কতটা কঠিন এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সন্ধ্যা। সন্ধ্যাকে কাঁদতে দেখে রিও এবার এগিয়ে আসে। সন্ধ্যাকে বুকে টেনে আগলে নেয়। সন্ধ্যার কান্নায় বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে তার। নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় বলে মনে হচ্ছে। রিও সন্ধ্যার মাথায় ছোট্ট একটা চুমু খেয়ে বলে উঠল, সরি শান্তা,
তোমার কষ্টে আমি কিছুই করতে পারছি না। পায়ের ব্যথায় শরীর অবশ হয়ে আসতে চাইছে সন্ধ্যার। বুক ঠেলে কান্না উঠছে, না চাইলে অস্ত্র গড়িয়ে পড়ছে কপল বেয়ে। রিও যত্নের সহিত তা মুছে দিচ্ছে বারবার। একসময় সন্ধ্যা ঘুমিয়ে পড়ে, তবে ঘুম ধরা দেয় না রিওর চোখে। সন্ধ্যার এই কষ্টগুলো মেনে নিতে পারছে না। কালকে থেকে দ্রুত বাড়ি ফিরে আসবে। এই সময়টা সন্ধ্যাকে একা রাখা খুব একটা ঠিক হবে না। এইসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে রিও, মনে মনে আওড়ায়, মম থাকলে কি এমন একটা থাকতে হতো? প্রশ্নের উত্তর মেলে না। সন্ধ্যাকে বুকে নিয়ে বসে থাকে প্রায় অনেকটা সময়। হুট করে নজর চলে যায় সন্ধ্যার ফুলো পেটের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকে ড্যাব ড্যাব করে। রিও ধীরে ধীরে হাতটা বাড়িয়ে দেয়, আঙ্গুলের ডগা দিয়ে আলতো করে স্পর্শ করে সন্ধ্যার ফোলা পেটটা। বুকের ভেতরটা কেমন করে উঠে তার। এখানেই তার বাচ্চা বেড়ে উঠছে। হুট করে কিছু নড়াচড়া উঠল। রিও স্তব্ধ হয়ে গেল মুহূর্তে। সে স্পষ্ট খেয়াল করেছে পেটের ভেতরে নড়াচড়া। পুনরায় একটা ধাক্কা লাগলো পেটে। এবার সরাসরি হাতেই লেগেছে। বিস্ময় হতবাক রিও। চক্ষুদায় বৃহৎ আকৃতি ধারণ করেছে তৎক্ষণাৎ। মুহূর্তে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল রিওর। সন্ধ্যাকে শুয়ে দিয়ে মাথা ঝাঁকিয়ে আনে সন্ধ্যার পেটের কাছে। কপালটা ছুঁয়ে দেয় সেখানে। কণ্ঠনালী কাঁপছে কিছুটা। একদম নিম্নস্বরে ফিসফিস করে বলে উঠল, দেখো, পাপা আছে এখানে, মামাকে ডিস্টার্ব করিও না প্রিন্সেস। রিও থেমে যায়। ছোট একটা চুমু খেলো পেটের ওপর। পুনরায় ফিসফিস করে বলে উঠল, মামাকে কষ্ট দিও না প্রিন্সেস, এখান থেকে বেরিয়ে এসো। তারপর বাবাকে যত ইচ্ছে চালিও, বাবা সব সহ্য করে নেবে। দেখতে দেখতে চলে গেছে বেশ কয়েকটা দিন। 9 মাসের উঁচু পেট নিয়ে এদিক সেদিক পায়চারি করে চলেছে সন্ধ্যা। হাতে একটা বিশাল আচারের বাটি। একটু খাচ্ছে, একটু হাঁটছে। জানালা দিয়ে একবার বাইরে তাকায় সন্ধ্যা। অন্ধকার হয়ে আছে চারিপাশ। রিও তো চলে আসার কথা এতক্ষণে। সন্ধ্যার মনটা কয়েক ঘন্টা রিওকে দেখতে না পারার বিতৃষ্ণায় ভুগছে। রিওবিহীন বিষাক্ত লাগছে সবকিছু। আরো কিছুক্ষণ পায়চারি করতে থাকে সন্ধ্যা। শেষমেশ টিকতে না পেরে কল লাগায় রিওর ফোনে। ফোন রিসিভ হতে ওপাশ থেকে রিও বলে উঠল, দরজা খোলো। তড়িঘড়ি দরজা খুলে দেয় সন্ধ্যা। সন্ধ্যাকে দেখে যেন রিওর সকল ক্লান্তি পালিয়ে গেল। সোফায় বসে সন্ধ্যার কোমর আঁকড়ে বসিয়ে দিল কোলের ওপর। সন্ধ্যা বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। তড়িঘড়ি করে সরে যেতে চাইলো তৎক্ষণাৎ। রিও ঠোঁট প্রসারিত করলো তা দেখে। সন্ধ্যা পুনরায় সরে যেতে চেষ্টা করে বলে উঠল, কি করছো? ছাড়ো, আমার ওজনে ব্যথা পাবে তো। সন্ধ্যার ওজন দ্বিগুণ হয়েছে, মোটাও হয়েছে বেশ খানিকটা। এই সন্ধ্যাকে রিওর কাছে বড্ড আদরে মনে হয়। মাঝে মাঝে ইচ্ছে করে কামড়ে খেয়ে ফেলতে। কথাটুকু মাথায় আসতেই রিও ঠাস করে কামড় বসিয়ে দেয় সন্ধ্যার গালে। বাংলায় বলে উঠল, আমার রসগোল্লা। আর চোখে রাগে দৃষ্টিতে তাকায় সন্ধ্যা। সাহেব নতুন নতুন বাংলা শিখছে, যার কারণে অনেক কিছুই বাংলায় বলে ইদানিং। রিও সন্ধ্যার দিকে তাকিয়ে বলে উঠল, এই শানটা শোনো। বলো, শুনছি। আমার দিকে তাকাও। ভ্রু কুচকে তাকালো সন্ধ্যা। রিও দুর্বোধ্য হাসলো। সন্ধ্যা ভ্রুয়ের মাঝে আঙ্গুলের টোকা দিয়ে বলে উঠল, তুমি আর পাপা এত ভ্রু কুচকাও কি করে? তোমার জন্য আমার মেয়েও এই স্বভাবে বসবে। পাবে না। আজ যেন ঠোঁট থেকে হাসি সরছে না রিওর। এবার মাথা সন্ধ্যার মুখে ঠেকিয়ে সন্ধ্যাকে আলতো হাতে জড়িয়ে ধরে। চক্ষুদয় বুঝে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সন্ধ্যা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল রিওর দিকে। সে জানে রিও কিছু বলতে চাইছে তাকে। এতদিনে খুব ভালো করে চিনে নিয়েছে ছেলেটাকে। এবার মুখ উঁচিয়ে চাইল রিও। হালকা মুচকি হেসে বলে উঠল, জানো শানটা, তোমাকে বলা হয়নি। ভেবেছিলাম যদি সম্পূর্ণ প্ল্যানিং মোতাবেক না হয় তখন তোমাকে হতাশ হতে হবে ভেবে জানাইনি। কিন্তু বর্তমানের প্ল্যান অনুযায়ী আমি রেস্টুরেন্ট খুলতে পেরেছি শানটা। আমাদের এখন আর কোনো চিন্তার কারণ থাকবে না। সন্ধ্যা থমকালো। কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল রিওর দিকে। পরক্ষণে চিল্লিয়ে জড়িয়ে ধরল নিজের স্বামী নামক মানুষটাকে। অশ্রুসিক্ত হয়ে পড়ল সন্ধ্যা নেত্র পল্লব। সে দেখেছে রিওর পরিশ্রম, ঠিক কি পরিমাণে কষ্ট করছে রাতভর। পছন্দের বাইকটাও বিক্রি করে দিয়েছিল অর্থের জন্য। আগের দিনগুলোর কথা মনে পড়তে হাউমাউ করে কেঁদে উঠল সন্ধ্যা। রিও চমকে উঠল। সন্ধ্যাকে সরাতে চাইলেও সরল না, বরং আরো শক্ত করে আঁকড়ে ধরল রিওকে। রিও বিচলিত স্বরে বলে উঠল, এই ওয়াইফি, কাঁদছো কেন? তুমি খুশি হওনি? খুশি হয়েছি খুব। আমার জীবনে আসার জন্য তোমায় ধন্যবাদ রিও। আমাকে ভালোবাসার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ।
নীরবতাকে আঁকড়ে ধরে আছে চারিপাশ। ব্রাম্পটন শহরের পিচে ঢালা রাস্তা ধরে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স। ক্ষণে ক্ষণে গতি বেড়ে চলেছে। সন্ধ্যার চক্ষু কার্নিশ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। ঠোঁটে ঠোঁট চেপে তা আটকানোর চেষ্টা চালায় সন্ধ্যা। ব্যথায় অসাড় হয়ে আছে সমস্ত শরীর। শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। হসপিটালের সামনে গাড়ি থামতে ওয়ার্ড বয়ের আগে তড়িঘড়ি করে নেমে আসে রিও। কানাডায় সকল স্থানে শীতের রাজত্ব। সে শীতে সন্ধ্যার অবস্থা আরো নাজেহাল। রিও তড়িঘড়ি করে কোলে তুলে নিল সন্ধ্যাকে। স্ট্রেচারে তুলে দিতেই তা চলতে শুরু করে ওটি রুমের উদ্দেশ্যে। সন্ধ্যাকে ওটিতে ঢোকানো হবে ঠিক সেই মুহূর্তেই সন্ধ্যার হাতটা আঁকড়ে ধরে রিও। কেমন অদ্ভুত নিশ্চুপ হয়ে আছে ছেলেটা। সন্ধ্যার দিকে চাইলো ব্যাকুল নয়নে। কিছুটা শান্ত স্বরে বলে উঠল, আমি অপেক্ষা করবো শান্তা, ফিরে আসবে কিন্তু। সন্ধ্যা খুব করে অনুভব করলো রিওর অশ্রুমাখা কণ্ঠস্বর। রিওর হাতটা শক্ত করে চেপে ধরে সন্ধ্যা। পুরো মুখশ্রী অশ্রুতে মাখামাখি। সন্ধ্যা মুহূর্তে হাউমাউ করে কেঁদে ফেলল। ভয় হচ্ছে তার, যদি আর ফিরতে না পারে তখন। সন্ধ্যাকে নিয়ে যা হয় চাতক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে রিও। কেটে গেছে প্রায় 2 ঘন্টা। রিও ফ্রেন্ড সার্কেল সহ সন্ধ্যার ফুপিও এসে উপস্থিত হয়েছে হসপিটালে। যদিও রিও নিজে কল করে ওনাকে ডেকেছেন। রিও নতমস্তকে বসে আছে, চিন্তায় মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। কখন সন্ধ্যাকে বের করবে আর কখন সে একটুখানি বুকে আঁকড়ে ধরবে সে প্রহর গুনে চলেছে। তর সইছে না। সন্ধ্যা ছটফট করছে তাকে বাবা ডাক শোনানোর জন্য, আর সে এখানে বসে আছে। এর থেকে অসহায়ত্ব আর কিছুতে আছে বলে মনে হয় না। বক্ষস্থলে চলছে তুমুল তোলপাড়। হুট করে ওটির দরজা খুলে যায়। নার্স তোয়ালে পেঁচানো ছোট একটা বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসলো। সকলে চকচকে দৃষ্টিতে চাইলো। লুসিকার এমিরি প্রায় ছুটে গেল বাচ্চাটাকে দেখতে। ফুপি পা ফেলে এগিয়ে গেল। একবার নার্সের দিকে তাকিয়ে অবিন্যস্ত দৃষ্টিতে তাকালো বাচ্চাটার দিকে। ড্যান ফ্রেডি হতবাক, পুতুলের ন্যায় কান্না করে চলেছে বাচ্চাটা। চোখ দুটো বুজে অনবরত গলা ফাটিয়ে চিৎকার করছে, যেন পৃথিবীর এই আলোতে এসে সে খুবই বিরক্ত। ফুপির খুশিতে অশ্রু জমল চোখের কোণে। তড়িঘড়ি করে কোলে নিয়ে প্রশ্ন করলো, মেয়ে বাবু তাই না? নার্সটি খুব একটা কথা বাড়ল না, সাবলীল কণ্ঠে বলে উঠল, ইয়েস ম্যাম, মিসেস সিরিওর মেয়ে বেবি হয়েছে আর তাকে কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে। নিজের কথা শেষ করে নার্সটি জায়গা প্রস্থার করলো। সকলে ঘিরে দাঁড়ায় বাচ্চাকে। এর মাঝে ফ্রেডি কিছুটা ভ্রু কুচকায়, কৌতূহলের স্বরে বলে ওঠে, বাবুর নাকটা ইনার মতোই তো। মোটেও না, ও পুরো রিওর ডুপ্লিকেট হয়েছে দেখো। লুসিকার কথায় ফ্রেডি কপালে ভাঁজ পড়ল। মানে কি? এই মেয়েটা সবসময় তার বিরোধিতা করবেই। এর সাথে তার কিসের শত্রুতা? ফ্রেডি কিছুটা রেগে বলে উঠল, তুমি কি আমার থেকে বেশি জানো লুসি? অবশ্যই জানি। ব্যাস শুরু হয়ে গেল দুজনের ঝগড়া। তাদের মাঝে থেকে এমিরি আর ড্যান ভ্রু কুচকে চাইল। তাদের থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হলো। শেষমেশ ইলমা বেগম মুখ খুললেন, বাচ্চারা ভুলে যাচ্ছ এটা হসপিটাল, আর বাবু রিওর মতোই হয়েছে। বাবুকে কোলে নিয়ে ইলমা বেগম এবার রিওর দিকে এগিয়ে এলো। এখনো মাথা নিচু করে বসে আছে রিও। বাবা হওয়া ঠিক কতটা কঠিন এবার উপলব্ধি করছে। নিজেকে প্রচন্ড অসহায় মনে হচ্ছে। হুট করে নেত্রপল্লব জ্বালা করে ওঠে। আশেপাশে কোনো কিছুতেই তার খেয়াল নেই। আকস্মিক সামনে কারো উপস্থিতি পেয়ে মাথা তুলে চাইল রিও। ফুপের কোলে ভারী তোয়ালে পেঁচানো বাচ্চাটা নেত্রে বন্দী হতেই শিউরে উঠল রিও। মুহূর্তে চমকে দাঁড়িয়ে গেল। সন্ধ্যার কথা মনে হতেই মুহূর্তে নিঃশ্বাস আটকে আসে। এর মাঝে সন্ধ্যাকে বের করে আনা হয়। সেদিকে ছুটে যায় রিও। তখনও জ্ঞান ফেরেনি সন্ধ্যার। ফ্যাকাশে মুখটার পানে একদৃষ্টিতে তাকিয়ে থাকে রিও। সন্ধ্যাকে কেবিনে শিফট করা হয়েছে, কিন্তু তখন অপেক্ষা করতে রাজি না রিও। মেয়েকে ছুঁয়েও দেখলো না। কেবিনে বসে রইল সন্ধ্যার পাশে। অপলক নির্নিমেষ দৃষ্টি নিবদ্ধ করে রইল জ্ঞান শূন্য সন্ধ্যার মুখপানে। মলিনতায় ছেয়ে আছে সন্ধ্যার সমস্ত বদন। রিও হাত বাড়িয়ে সন্ধ্যার মুখে স্পর্শ করলো। নিষ্প্রাণ স্বরে আওড়ালো, তাড়াতাড়ি চোখ খোলো শান্তা, তোমার রিও তোমার জন্য অপেক্ষা করছে। দরজা ঠেলে প্রবেশ করে ইলমা বেগম। কোলে তখনও বাচ্চাটা, যে গলা ফাটিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। রিও তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। পরক্ষণে মাথা নিচু করে দৃষ্টি ঘোরালো। ইলমা বেগম এগিয়ে এসে রিওর কাছে দাঁড়ালেন। একবার তাকালো বাচ্চাটার দিকে। পরক্ষণে রিওর দিকে তাকিয়ে মিহিস্বরে বলে উঠল, ওকে একটু কোলে নাও রিও, সে কখন থেকে কেঁদে চলেছে। সন্ধ্যারও তো জ্ঞান ফিরেনি, অন্তত বাবার সান্নিধ্যটা পাক।
বাচ্চাটাকে এগিয়ে দিল ইলমা বেগম। রিও কিছুক্ষণ পলকবিহীন তাকিয়ে রইল। কোলে দিতেই বুকের সাথে মিশিয়ে ফেললো একদম। এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল বুকটা। ইলমা বেগম বেরিয়ে গেল কেবিন থেকে। এতক্ষণ কাঁদতে থাকা বাচ্চাটা হুট করে থেমে গেল, যেন অনুভব করতে চাইছে নিজের বাবার স্নেহমাখা স্পর্শটুকু। ডান হাতটা বাড়িয়ে দিল রিও, আলতো করে কোমল ছোট্ট হাতটা ধরলো। মুহূর্তে কেঁপে উঠল রিও। বাচ্চাটাও চোখ পিটপিট করে তাকালো বাবার দিকে। পরক্ষণে খিলখিলিয়ে হেসে উঠল। হাসি ফুটল রিওর মুখেও। নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা ভাবতেও পিছাতে হটল না। প্রশান্তিতে বিড়বিড় করে বলে উঠল, এতক্ষণ কেন কাঁদছিলে বাবা? এক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। রিও মোছার তারা অনুভব করলো না। আলতো করে চুমু খেলো মেয়ের কপালে। পুনরায় বিড়বিড় করে বলে উঠল, কোলে নেই নি বলে রাগ করো না প্রিন্সেস, বাবু তোমাকে খুব ভালোবাসে, তবে তোমার মাম্মাকে একটু বেশি। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হলো। জ্ঞান ফিরল সন্ধ্যার। আঁখি পল্লব পিটপিট করে মেলে তাকাতেই প্রথমে নজরে এলো নিজের প্রাণ পুরুষকে। অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার পানে। মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে আছে রিওর। রিওর মুখপানে তাকিয়ে সন্ধ্যা ক্লান্ত স্বরে বলে উঠল, বাবু কোথায়? রিও ভ্রু উঁচিয়ে চাইল। ঈষৎ হাসি ফুটে উঠল ওষ্ঠের কোণে। সেই হাসিতে হার্টবিট বেড়ে গেল সন্ধ্যার। মুহূর্ত নতুন করে প্রেমে পড়ে গেল সামনে বসে থাকা সুদর্শন পুরুষটার। এমন সময় শুনতে পেল রিওর ফিচেল কণ্ঠস্বর, বাবু পৃথিবীতে না আসতে আসতেই আমাকে পর করে দিলে শানটা, ভুলে গেছো? আমার ইচ্ছে ধরন করে কিন্তু ওকে পেয়েছ, সেখানে জ্ঞান ফিরে আমার কথাটুকু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দুঃখী হওয়ার ভান করলো রিও। সন্ধ্যা খানিকটা ভ্রু কুচকে চাইল। পরক্ষণে রিওর কোলে খেয়াল করতে চক্ষুদয় ছলছল করে উঠল নিমিষেই। উঠে বসার চেষ্টা করতেও শক্তিতে কুলালো না। অশ্রুসিক্ত চোখে রিওর দিকে তাকালো। রিও বুঝলো বাবুকে সন্ধ্যার কোলে দিয়ে পাশে দাঁড়িয়ে রইল। হু হু করে কেঁদে ফেললো সন্ধ্যা। মন ভরে আদর করলো নিজের ছোট্ট প্রাণটাকে। রিও মন্ত্রমুগ্ধের মতো দেখলো পুরো সম্মুখে ঘটা পুরো দৃশ্যটা। সন্ধ্যার কপালে আলতো করে চুমু খেয়ে মিহিস্বরে বলে উঠল, আমার সুখের উপর কারো নজর না পড়ুক। চান্দাকে বাড়ি থেকে বের করে দিব পাপা। 3 বছরের রিয়ানার মুখে এহেন কথা শুনে চক্ষুদয় বড় বড় হয়ে গেল সন্ধ্যার। পরক্ষণে সূক্ষ্ম ভাঁজ পড়ল কপালে। তার দিকে তেড়ে আসতেই ছোট রিয়ানা দৌড়ে পালালো নিজের বাবার আড়ালে। রিও মেয়েকে কোলে নিয়ে ঠোঁট ছুঁয়ে দিল মেয়ের গালে। মেয়েটার দিকে তাকালে যে কেউ বলে দিবে এটা তারই মেয়ে, একদম বাবার কপি হয়েছে। তবে আখিদয় মায়ের মতো ডাগর ডাগর। একবার তাকালে চোখ ফেরানো দেয়। মেয়েকে বুকে আগলে নিল, সূক্ষ্ম কণ্ঠে বলে উঠল, মেয়ের দিকে চোখ পাকিয়ে তাকালো সন্ধ্যা। বাপের আহ্লাদি হয়েছে একদম। কিছু হলেই বাপের কোলে চড়ে বসে থাকবে। ছোট্ট রিয়ানা আর চোখে তাকালো রাগে ফুলে থাকা মায়ের দিকে। পরক্ষণে বাবার দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো। নালিশের স্বরে বলে উঠল, মাম্মা আমাদের মেলে দে। এই কখন মেরেছি? চোখ ছোট ছোট করে চাইলো সন্ধ্যা। কি পাজি মেয়ে, একটু বকা দিয়েছে তাতেই কিনা মেরেছে বলছে। পুনরায় চোখ পাকায়। ক্লান্ত অবিশ্রান্ত রিও এবার তাকালো সন্ধ্যার পানে। আগে থেকে অনেকটা সুন্দর হয়েছে সামনে থাকা মেয়েটা। সে কয়েক বছর আগের সন্ধ্যার সাথে এখনই সন্ধ্যাকে মিলানো বড্ড কঠিন। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নিজের অর্ধাঙ্গিনীর পানে। মেয়েকে বুঝিয়ে শুনিয়ে রুমে পাঠিয়ে দিল। কয়েক কদম এগিয়ে এসে কোমর পেঁচিয়ে টেনে আনলো প্রচন্ড জোরে। বিন্দুমাত্র দূরত্ব রাখেনি দুজনের মাঝে। হুড়মুড় করে কম্পন ছড়িয়ে গেল সন্ধ্যার দেহে। রিও হাত চলে যায় শাড়ি ভেদ করে উন্মুক্ত উদরে। শিউরে উঠে আঁখি বন্ধ করে নেয় সন্ধ্যা। রিও নতমস্ত থেকে সন্ধ্যার গালে গাল ঘষে ফিসফিস করে পিছিল কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার মিসেস, দিনকে দিন আপনার রূপ বেরিয়ে চলছে, স্বামীকে একটু বেশি ভালোবাসা দিচ্ছে। নিরুত্তর সন্ধ্যা। এতগুলো বছর কেটে গেল রিওর স্পর্শে এখনো সন্ধ্যা লজ্জায় গুটিয়ে যায়, যা বেশ উপভোগ করে রিও। ইচ্ছে করে আরো লজ্জায় ফেলে সন্ধ্যাকে। হুট করে রিওর ওষ্ঠদয় ছুঁয়ে যায় সন্ধ্যার ওষ্ঠে। মুহূর্তে সন্ধ্যার হৃদস্পন্দন বেড়ে যায়। মুঠোয় পড়ে নেয় রিওর শার্টের একাংশ। সেই সাথে অনুভব করে রিওর হার্টবিট, যা সন্ধ্যা হৃদস্পন্দনের তালে তালে বেড়ে চলেছে। হইচয়ে ভরে আছে সন্ধ্যাদের বাড়ি।
প্রত্যেকটা কোণা আজ পরিপূর্ণ কোলাহলে। সন্ধ্যা, রিও, রিয়ানা বাংলাদেশে এসেছে। ছোট্ট রিয়ানাকে পেয়ে সবাই যেন হাতে চাঁদ পেয়েছে। এর মাঝে বাড়িতে প্রবেশ করে ইব্রাহিম সাহেব, হাতে খেলনা সহ নানা খাবারে ভর্তি। সন্ধ্যা ভাবাকে দেখা মাত্র ছুটে আসে, শক্ত করে জড়িয়ে ধরল মুহূর্তে। ইব্রাহিম সাহেবও নিজের মেয়েকে আগলে নিল। সে যে গেল এতগুলো বছর পর এসেছে মেয়েটা। রিও নির্নিমে এসে দৃষ্টিতে দেখলো বাবা মেয়ের আলিঙ্গনের মুহূর্তটুকু। মুহূর্তেই ঘুরে তাকালো নিজের মেয়ের দিকে। বড় বড় চোখে তাকিয়ে আছে রিয়ানা, হয়তো মাকে জড়িয়ে ধরতে দেখে অবাক হয়েছে। এবার ভ্রু কুঁচকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলে উঠল, নানু ভাই, আমিও এসেছি, আমাকে দেখো। মুহূর্তে সকলের দৃষ্টি এসে আটকালো রিয়ানাতে। সন্ধ্যা ঠোঁট সংকুচিত করলো, তীক্ষ্ণ চোখে তাকালো মেয়ের পানে, কোমরে 2 হাত রেখে বলে উঠল, নিজের বাবার কোলে থাকো না, এখন আবার আমার বাবার ভালোবাসায় ভাগ বসাতে এসেছে পাকা মেয়ে কোথাকার। তুমি চুপ থাকো। হেসে ফেললো সকলে, হাসলো রিও নিজেও। ইব্রাহিম সাহেব এগিয়ে আসলেন, নিজের নাতনিকে কোলে নিতে নিতে হাসলেন এক দফা। পরক্ষণে গম্ভীর দৃষ্টির ভ্রু কুঁচকে তাকালো রিওর পানে। রিও বোকা হাসলো, বুঝে পায় না এই বাবা মেয়ে তার দিকেই কেন এভাবে ভ্রু কুঁচকে তাকায়। তাদের পাশাপাশি মেয়েটাও পেয়েছে মায়ের স্বভাব, কথায় কথায় ভ্রু কুঁচকে ভুতুরের মতো তাকিয়ে থাকে। ইব্রাহিম সাহেব নাতনির দিকে তাকিয়ে কিছুটা হেসে বলে উঠল, তোমাকে কি করে ভুলে যাবো নানু ভাই, তুমিই তো এখন সব। তোমার মাকে আমি আর চিনি না। আকাশে অসংখ্য তারার বিচরণ, মৃদু মৃদু বাতাস বয়ে চলেছে ছাদ জুড়ে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে সন্ধ্যা, বাতাসের তালে তালে পরনের ওড়না অনবরত উড়ে চলেছে। সেদিকে তার খেয়াল নেই, সে জীবনের হিসেব মিলিয়ে চলেছে। কি কি পায়নি সে, সব কিছু পেয়েছে। এটুকু জীবনে তার চাওয়ার মতো আর কিছু নেই। আকস্মিক পেছন থেকে 2টো হাত এসে সন্ধ্যার কোমর আঁকড়ে ধরে। সন্ধ্যা মোটেও চমকায় না, এই স্পর্শ তার বড্ড চেনা। কানের লতিতে আলতো করে চুমু খায় রিও। সন্ধ্যা আকিদয় বুঝে তা অনুভব করে। আরো রিও আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে প্রশ্ন করলো, কি ভাবছো শান্তা? ভাবছি জীবনটা কত অদ্ভুত, তাই না? আগে কত শত অভিযোগ ছিল জীবন নিয়ে, আর এখন দেখো জীবন পরিপূর্ণ। রিও থুতনি ঠেকালো সন্ধ্যার কাঁধে। তার নিজেরও তো কম অভিযোগ ছিল না জীবন নিয়ে, তবে এই মেয়েটা এসে সমস্ত কিছুকে বদলে দিল। রিও কিছু ভুলতে পারে না, সবকিছু চোখের পর্দায় জলজল করে ভেসে ওঠে। মুহূর্তে ঠোঁটের কোণে হাসি খেলে যায় রিওর। মিহিস্বরে বলে উঠল, জীবন খুব সুন্দর শান্তা, আমাদের কল্পনার থেকেও বেশি। তবে তুমি আছো বলেই সুন্দর। সন্ধ্যা ঘুরে দাঁড়ালো, দৃষ্টি স্থির করলো রিও দৃষ্টিতে। মুগ্ধময় দৃষ্টিতে তাকিয়ে রইল রিও নিজেও। পুরো মুখের রিও চক্ষুদয়ে ঘুরপাক খায়, শেষে গিয়ে আটকায় ঝলসে যাওয়া স্থানটাতে। এই জায়গাটাই রিওর দুর্বল। এইদিকে তাকালে যেন নিজের মাঝে দুর্বলতা অনুভব করে রিও। ম্লান হাসলো রিও। সন্ধ্যা বুকে মাথা রেখে চোখ বুঝলো। অনুভব করতে পারছে রিও হৃদস্পন্দন। প্রশান্তিতে ভরে গেল সমস্ত কায়া। রিও সন্ধ্যাকে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। হুট করে নিচ থেকে ভেসে আসলো রিয়ানার কণ্ঠস্বর, মাম্মা, পাপা, কেটে তো খাবার লেদি। হেসে উঠলো দুজনেই, মুক্ত ছড়া হাসি। রিও সন্ধ্যাকে ছাড়লো না, বরং আরেকটু শক্ত করে আঁকড়ে ধরলো। মাদকতা মিশিয়ে বলে উঠল, চলুন ম্যাম, আমাদের পৃথিবী ডাকছে।